আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি রাফের দোষ। দেশকে প্রযুক্তি নির্ভর ও স্বনির্ভর অর্থনীতির চালিকা শক্তি হিসেবে সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে সরকারের সর্বাত্মক সহযোগিতা আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্ব বাজারের সম্ভাবনা কাজে লাগিয়ে 2030 সালের মধ্যে রফতানি লক্ষ্যমাত্রা অর্জন করতে চায় সরকার। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন শামীম চৌধুরী। দ্রুত সম্প্রসারিত হচ্ছে বিশ্ব সেমিকন্ডাক্টর শিল্পের বাজার। নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তি দিয়ে এই খাতে বাংলাদেশকে বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতিতে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হয় ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড BEAR সামিট 2026। শনিবার রাজধানীর তেজগাঁও নভ থিয়েটারে দুদিন ব্যাপী শুরু হওয়া সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দেশে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনার কথা তুলে ধরেন আয়োজকরা। প্রধানমন্ত্রী এই শিল্প নিয়ে কথা বলেন তাদের সঙ্গে। প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব রেহান আসিফ আজাদ। পরে প্রধান অতিথির বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির যুগে সেমিকন্ডাক্টরই আধুনিক বিশ্বের মূল চালিকা শক্তি উল্লেখ করে এই বাস্তবতায় বাংলাদেশকেও বৈশ্বিক চিপ শিল্পে শক্ত অবস্থান গড়ে তোলার কথা বলেন প্রধানমন্ত্রী। 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। সেমিকন্ডাক্টর খাতকে সরকার একটি জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসাবে আমরা বিবেচনা করছি। বর্তমান সরকার আমরা চেষ্টা করেছি এই সেক্টরকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যায়, তার জন্য আমরা কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছি, বিশেষ করে এই বাজেটে। খাতটির বিকাশে চলতি বাজেটে কাঁচামাল আমদানিতে শুল্ক প্রত্যাহার, ডিজাইন সার্ভিস রপ্তানিতে প্রণোদনা এবং নতুন উদ্যোক্তাদের জন্য বছরে 500 কোটি টাকার স্টার্টআপ অনুদান সহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন সরকার প্রধান। বাংলাদেশের 3000-এরও বেশি সেমিকন্ডাক্টর পেশাজীবী বর্তমানে আমেরিকা, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর এবং ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় প্রযুক্তি কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় তারা তাদের যোগ্যতার প্রমাণ রেখে চলেছেন। প্রবাসে বিশ্ব স্বীকৃত এই সব মেধাবীদেরকে বাংলাদেশের সমৃদ্ধির পথে আরও গভীরভাবে যুক্ত করার ব্যাপারে সরকারি বেসরকারি পর্যায় থেকে উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। অনুষ্ঠান শেষে নভ থিয়েটার প্রাঙ্গণে আয়োজিত আধুনিক সেমিকন্ডাক্টর, বায়োটেক, ইলেকট্রনিক্স, AI এবং রোবোটিক্স টেকনোলজির স্টলসমূহ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। শামীম চৌধুরী, RTV, ঢাকা। গুরুতর অসুস্থতার কারণে গতকাল রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। রাষ্ট্রপতির পদটি সাংবিধানিক মর্যাদাপূর্ণ, এজন্য আগামী 90 দিন অথবা তার আগেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনে বাধ্যবাধকতা রয়েছে। ফলে এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের দিকে হাঁটছে নির্বাচন কমিশন। এদিকে মোহাম্মদ শাহাবুদ্দিন এখনও বঙ্গভবন ছেড়েছে কিনা তা জানা যায়নি। তবে অনানুষ্ঠানিকভাবে জানা গেছে বঙ্গভবনের কিছু আনুষ্ঠানিকতা শেষে রোববার গুলশানের বাসভবনে উঠতে পারেন বিদায়ী রাষ্ট্রপতি। তার পদত্যাগের পর থেকে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। এদিকে আগামী রাষ্ট্রপতি কে হবেন সেটি দলের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে নির্ধারিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর শেরে বাংলা নগর জিয়া উদ্যানে রাষ্ট্রায়ত্ত 12 প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দলের বিভিন্ন পর্যায়ের ত্যাগীদের মূল্যায়ন করছে বলেও দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। রাষ্ট্রপতি বিষয়ে দল যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছেন তিনি। পদত্যাগকৃত রাষ্ট্রপতি বিচারের দাবির বিষয়টিও দলীয় সিদ্ধান্তে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান রিজভী। এটা তো একটা কালেকটিভ ব্যাপার, যে রাষ্ট্রপতির ব্যাপারে কি সিদ্ধান্ত হবে এটা দল সিদ্ধান্ত যখন নেবে তখন নেবে, কি নেবে সেটা দল জানে। উচ্চতর নীতি নির্ধারণী ফোরাম আছে, নির্বাহী কমিটি আছে, সেটা দলের বিষয়।
রাজধানীর কাফরুলে দুর্বৃত্তদের গুলিতে ইউসুফ আলী নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান সহ আরও 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত রাতে মিরপুর 13 নম্বরে শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তবে কী নিয়ে এমন ঘটনা তা এখনও জানা যায়নি। ইউসুফ চিৎকার দিয়ে বলছে তোর সাথে কি, ধরার সাথে সাথে ইউসুফকে বুকের বাম পাশে ঠেকায় গুলি করছে এক রাউন্ড। এর মধ্যে ইউসুফ বুক ধরে বসে পড়ছে, আমি আবার বলছি ধর। ইউসুফের থেকে আমি 3-4 হাত পিছে ছিলাম, তখন আমার দিকে তাক করে 2 রাউন্ড গুলি করে। নেই যুদ্ধ, নেই গৃহযুদ্ধ, তারপরও বিশ্বের তৃতীয় অবাসযোগ্য শহরে তকমা পেয়েছে রাজধানী ঢাকা। একসময় নদী, খালা, সবুজে ঘেরা এই শহর আজ যেন এক প্রাণহীন কংক্রিটের জঙ্গল, যেখানে নেই আন্তর্জাতিক জীবনযাত্রার মানদণ্ডের ন্যূনতম ছোঁয়া। যানজট, জলাবদ্ধতা, দখল, দূষণ আর বিষাক্ত বাতাসের কবলে নগরবাসী। অবাসযোগ্য ঢাকা নিয়ে অঙ্কন চৌধুরী 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ধোঁয়া, যানজট, জলাবদ্ধতা আর অপরিকল্পিত নগরায়নের ভারে হাসফাস করছে একসময়ের নদী, খাল আর সবুজে ঘেরা ঢাকা। পরিণত হয়েছে বিশ্বের তৃতীয় অবাসযোগ্য শহরে। অপরিকল্পিত নগরায়নই এখানকার সবচেয়ে বড় সংকট। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি শহরের 25% রাস্তা থাকার কথা থাকলেও ঢাকায় আছে মাত্র 7 থেকে 8%, যা রাজধানীকে পরিণত করেছে যানজটের শহরে। দূষণ আর ধুলোবালিতে বিষাক্ত ঢাকার বাতাস। আগে যেমন আমরা বুক ভরে একটা নিঃশ্বাস নিতে পারতাম, এখন এই জিনিসটা নেওয়া যাচ্ছে না। রাস্তায় বেরোলে মাস্ক ছাড়া বেরোয় যায় না, হেঁটে যেতে পারবেন না, এত দুর্গন্ধ। গত 2 দশকে দখল ও অপরিকল্পিত নগরায়নে বিলীন হয়েছে রাজধানীর প্রায় 70% জলাশয়। শহরের বহু খালকে গলা টিপে হত্যা করা হয়েছে বহু আগে, আর যেগুলো টিকে আছে সেগুলো অস্তিত্ব সংকটে। খাল ভরাট করে একবার বাড়ি তৈরি করতে পারলে তাকে ঠেকায় কে? একদিকে বৃষ্টির পানি নামার প্রাকৃতিক পথ বন্ধ, অন্যদিকে দ্রুত পানি নেমে যাওয়ার পথ, ড্রেনেও নানা প্রতিবন্ধকতা, যার খেসারত হিসেবে প্রতি বছরই একটু ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। একটি বাসযোগ্য শহরের প্রতি বর্গ কিলোমিটারে 4 থেকে 5 হাজার মানুষ থাকার কথা থাকলেও ঢাকায় বসবাস করছেন প্রায় 44,000। ছোট্ট একটা শহরকে আপনি কিন্তু নিয়ন্ত্রণের ভিতর কোনোভাবে রাখতেছেন না। ওয়াটার বডিজ থাকার কথা ছিল, যে পরিমাণ খাল, ছড়া ইত্যাদি থাকার কথা ছিল, সেগুলো নাই। আবার ঢাকার চতুর্দিকে ঢাকা শহরের ময়লা আবর্জনা গিয়ে কোনো জায়গায় থামবে, সেই জায়গাগুলো আজকে নাই। এই পরিবেশবিদের মতে বিদ্যমান সংকটের পেছনে রয়েছে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও প্রকৃতির সঠিক ব্যবহার না করা। মানুষের ভোগান্তির কোনো শেষ নাই। উন্নয়ন কর্তৃপক্ষ যেগুলো আছে ঢাকা শহরে, তাদের কর্মের কারণে সৃষ্ট যেই এই ওয়েস্টেজ তৈরি হচ্ছে, আপনার দীর্ঘসূত্রিতা হচ্ছে, এর ফলেও কিন্তু শহরটা বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। পরিকল্পনাহীন উন্নয়ন, জনসংখ্যার চাপ এবং পরিবেশ ধসের এই ধারা অব্যাহত থাকলে ঢাকাকে বসবাসযোগ্য শহরে ফিরিয়ে আনা কঠিন হবে বলে জানান বিশেষজ্ঞরা। অঙ্কন চৌধুরী, RTV, ঢাকা। আবারও গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে রাজধানীর সহ দেশের বিভিন্ন জেলায়। গ্যাসের লাইনে চাপ কম থাকায় দিনের বেশিরভাগ সময় জ্বলছে না চুলা। এতে ভোগান্তিতে পড়েছেন আবাসিক এলাকার গ্রাহকরা। গাজীপুরে কালিয়াকৈর, ঢাকার আশুলিয়া ও সাভারের CNG ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি। গত 21 জুলাই চট্টগ্রামের মহেশখালী বৃহত্তম ভাসমান LNG টার্মিনালে ত্রুটি দেখা দেয় জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 45 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। 380 কোটি ঘনফুট চাহিদার জায়গায় এখন সরবরাহ করা হচ্ছে মাত্র 220 কোটি ঘনফুট। দ্রুত সংকট সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সাধারণ মানুষ আমরা চাকরি করে খাই, এটা আমাদের কষ্ট হচ্ছে। এখনো বলতেছে যে কখন আসবে গ্যাস, বলতে পারতেছি না। ওনাদের মেশিনও নাকি নষ্ট, আবার লাইনেও গ্যাস থাকে না। দর্শক, রাজধানীর তেজগাঁওয়ের সাউদার্ন পাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। ওয়ালিদ, CNG পাম্পে গ্যাস সংকটের সবশেষ তথ্য কি আছে আপনার কাছে, জানাবেন। নীরা, আমি সকাল থেকেই রাজধানীর মহাখালী, তেজগাঁও সহ বিভিন্ন স্টেশনে ঘুরেছি। আমরা তাদের সাথে কথা বলেছি, ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে। তারা বলছে
যে স্টেশনগুলোতে পর্যাপ্ত গ্যাসের চাপ নেই, তারা গ্যাস দিতে পারছে না, এবং স্টেশনগুলোতে যে কখন গ্যাস আসবে তাও তারা বলতে পারছে না। কিন্তু আমরা বর্তমানে যে অবস্থান করছি ইউরেকা স্টেশনে, ইউরেকা সিএনজি ফিলিং স্টেশনে, এখানে তারা গ্যাস পাচ্ছে, এখানে সিএনজি গাড়ি গ্যাস পাচ্ছে, কিন্তু তারা যে গ্যাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করার পরও তারা 10 টাকা, 60 টাকা এবং 50 টাকা এই মানের গ্যাস পাচ্ছে। তারা বলছে যে সারাদিন অপেক্ষা করার পর এই অপ্রতুল যে গ্যাস পাওয়া, এ দিয়ে তারা তাদের কীভাবে সংসার চালাবে। আমার পিছে কয়েকজন সিএনজি চালক আছে, আমি তাদের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম দেশবাসী, আমরা বহুত কষ্টে আছি, বহুত কষ্টে, কারণ 2.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পরে আমরা গ্যাস শুধু পাই 30 টাকা থেকে 20 টাকা। তো কয়টা খ্যাপ মারতে পারবো আমরা, কয়টা প্যাসেঞ্জার টানতে পারবো, ভালোবাসা বাঁচাবো কেমনে? আমরা আগে খুব বহুত শান্তিতে ছিলাম, প্যাসেঞ্জার নিয়ে আমরা গ্যাসে পাইতাম, শান্তিভাবে আমরা গাড়ি চালাইতাম, রোডে কোনো ঝামেলা ছিল না, কোনো দুষ্টামো ছিল না। আপনি কত টাকার গ্যাস পেয়েছেন? 21 টাকার। আমি প্রায় 1 ঘন্টা 20 মিনিট। আমি এখানে আসছিল আপনার 1 ঘন্টা 35 মিনিট, আমি গ্যাস পাইছি 31 টাকা। জি, খুব কষ্টে আছি আমরা এই সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে উনি আমাদেরকে দ্রুত এই সমাধান করার জন্য আমি ওনাদেরকে অনুরোধ করছি, আমাদেরকে যেন উনি সহায়তা করে। নীরা, আপনি দেখতে পাচ্ছেন যে সিএনজি চালকরা এছাড়া যারা রাইড শেয়ার করে তারা অনেক দুর্দশার মধ্যে আছে। তাদের দিনের বেশিরভাগ সময় এই গ্যাস সংগ্রহের জন্য অপেক্ষা করতে হয়। তারা বলছে যে দিনের বেশিরভাগ সময় যদি আমরা অপেক্ষা করি তাহলে কখন আমরা কাজ করব, আমাদের এই যে গাড়ির জন্য জমা দিতে হয়, তারা সেই জমার যে অর্থ এবং পরিবার চালানোর যে খরচ, সেই খরচই ম্যানেজ করতে পারছে না। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে কক্সবাজারের যে মহেশখালী এলএমজি স্টেশন, সেখানে ত্রুটি ধরা দিয়েছে এবং সেটা কবে নাগাদ শেষ হবে, সেই ত্রুটি সম্পূর্ণ করতে পারবে তারা, এখনও আমরা জানতে পারিনি। এই ছিল সর্বশেষ আমার কাছে। জি ওয়ালিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে ঢাকার সাভার থেকে গ্যাস সংকটের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জিয়া। জিয়া, সাভারের ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের চাপ কেমন দেখছেন এবং কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, কি বলছে স্টেশন মালিকরা, বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে আছি সাভারে ঢাকারিচা মহাসড়কের লালন সিএনজি পাম্পে। আপনি যদি একটু খেয়াল করেন আমার পেছনেই গাড়িগুলোর দীর্ঘ লাইন, এবং তারা সকাল থেকেই এই দীর্ঘ লাইন অব্যাহত রয়েছে এবং যতই গ্যাস দিচ্ছে তারপরে এই লাইনগুলো কিন্তু অব্যাহত রয়েছে। আমরা এখানকার যিনি দায়িত্বরত যে ফিলিং স্টেশনের কর্মকর্তা, তার সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে লাইনে প্রেশার কম থাকায় তারা ঠিক মতো গ্যাস দিতে পারছেন না, এবং এখানে যারা গ্যাস নিতে আসছেন, বিশেষ করে বিভিন্ন পরিবহন চালকরা, তারা দীর্ঘ লাইন ধরতে পরে এখানে তাদের ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা এবং 1.5 ঘন্টা এবং এর বেশি সময় অতিবাহিত হলো। তাদের যেই পরিমাণ গ্যাস দরকার সেই পরিমাণ তারা গ্যাস পাচ্ছেন না। এখানে তারা যেটি বলছেন যে দীর্ঘ লাইন দেওয়ার পরেও তারা গ্যাস পাচ্ছেন 100 কি 200 টাকা, যেটি স্বাভাবিক সময় তারা 500-600 টাকার গ্যাস তাদের হতো। তো যাই হোক, এটির ব্যাপারে আমরা এখানকার যিনি রয়েছেন, আমি একটু যদি কথা বলি যে আসলে কেন আপনাদের সিএনজি পাম্প থেকে কেন আপনারা গ্যাস সরবরাহ করতে পারছেন না, কি সমস্যা? দেখা যাচ্ছে যে আগে 20 PSI গ্যাস ছিল, ওখানে আছে 1 PSI। সেক্ষেত্রে আমার মেশিন অত টানতে পারে না, বা লাইনে প্রেশার না থাকলে আমরা গ্যাস দিতে পারি না। 1 PSI অন্যান্য জায়গায় সব সিএনজি পাম্প বন্ধ, তারপরও আমরা জনগণের ভোগান্তির কারণে আমরা মেশিনটা চালা রাখছি, কিছু কিছু করে এদেরকে দেওয়া যাচ্ছে। তিতাস কর্তৃপক্ষ এই বিষয়ে ওদের মানে সুনির্দিষ্ট কোনো তথ্য ওদের কাছে নাই যে কবে আসবে বা মানে কবে নাগাদ জনগণ এগুলা গ্যাসটা পরিপূর্ণ পাবে। এই তো যেটি শুনছিলেন যে এখানকার যিনি আপনার লালন সিএনজি পাম্পের থেকে যে কর্তৃপক্ষ, তারা যেটি বলছেন যে তিতাস গ্যাসও তাদেরকে সুনির্দিষ্টভাবে জানাতে পারছেন না যে আসলে কবে নাগাদ এটি হবে। সাভারে যে শুধু যে এই যে সিএনজি স্টেশনগুলো এইগুলোরই সমস্যা তা কিন্তু না, সাভারে কমপক্ষে 1000 উপরে শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া বাসাবাড়ির গ্যাস সংকটে তীব্র আকার ধারণ করেছে। সব মিলিয়ে বলা যায় যে সাভারে যে গ্যাসের সিএনজি পাম্প, বাসাবাড়ি গ্যাস সবগুলোই তীব্র আকার ধারণ করেছে। তো এই বিষয়ে আমরা সাভারের যে তিতাস গ্যাস কর্তৃপক্ষ, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে যে এলএমজি আমদানি, সেটি যে পরিমাণ আমদানি করা
সরবরাহ করা সুনিশ্চিত করা সেটি এখনো যাচ্ছে না, তবে আমদানি করার প্রক্রিয়া চলছে এবং আমদানি করছে। পাশাপাশি জাতীয় গ্রিডে যেসব কূপ থেকে গ্যাস উত্তোলন হতো সেই উত্তোলন আগের মতো হচ্ছে না, যার কারণে আসলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে না। তবে তার আশাবাদ ব্যক্ত করেছেন অতি সত্বর হয়তো বা এই যে ভোগান্তি সেই ভোগান্তি স্বাভাবিক হবে। তবে সাভারের যে অবস্থা সেটি বলা যায় সাভারের। জিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি হয়নি বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে রাজধানীর একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা জানান। বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সরকারের হাতে 90 দিন সময় আছে। এদিকে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলার বিষয়ে বলেন, আগের রাষ্ট্রপতির মামলা নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। আচ্ছা, সংবিধানের 123(2) অনুচ্ছেদ অনুসারে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। যেহেতু 60 দিনের মধ্যে আমাদের 15 জুলাই থেকে 60 দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে, আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। হাসপাতালের বেডে অসংখ্য আহত মানুষ, কারো হাতে, কারো পায়ে, কারো শরীরে গুলিবিদ্ধ ক্ষত, জীবন মৃত্যু সন্ধিক্ষণে লড়ছেন অনেকে। রাজপথ তখনও রক্তে ভেজা। 24-এর 25 জুলাই ঢাকা সহ সারা দেশে সেই সাথে চলে গণগ্রেফতার। কারফিউ ভেঙে এদিন রাজপথে এসেছিল হাজারো ছাত্র জনতা। আরও জানাচ্ছেন মিশুক হাওলাদার। দিনটি 25 জুলাই 2024 বৃহস্পতিবার। 36 জুলাইয়ের একটি অন্যতম দিন। হাসিনার পেটোয়া বাহিনীর নানামুখী টহল, গণগ্রেপ্তার, মৃত্যুর মিছিল আর অন্যদিকে কারফিউ শিথিল ও ইন্টারনেট সচল সহ শিক্ষার্থীদের 4 দফা দাবিতে তখন উত্তাল রাজপথ। নির্মমতার এই দিনে স্বৈরাচারের গুলিতে সেদিন মৃত্যুবরণ করেন আরও 3 জন। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা 203। এছাড়া ঢাকা মেডিকেল, মিডফোর্ট, উত্তরা, যাত্রাবাড়ির হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন হাজারো শিক্ষার্থী। এমন বর্বরতায় সারা দেশ যখন শোকে কাতর, তখন প্রাণহীন মেট্রো রেলের পিলার ও কাচের জন্য মায়া কান্নায় ভেঙে পড়েন ফ্যাসিস্ট হাসিনা। ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না, আজকে চোখের পানি পড়ছে এটা দেখে। এছাড়া এদিন শুধু হত্যাই নয়, শিক্ষার্থীদের 128টি মামলায় গণগ্রেপ্তার করে হাসিনার পুলিশ বাহিনী। 25 জুলাই আমি হান্নান মাসুদ নাহিদ ভাইয়ের সাথে সেদিন দেখা করার পরে এবং হলো কি আসিফ ভাইয়ের সাথে আমরা একসাথে মিটিং করি, কথাবার্তা হয় এবং সেদিন আমরা সিদ্ধান্ত নিই আমরা দুটো সেল গঠন করব। আমরা যখন নাহিদ ভাইয়ের সাথে এই মিটিংটা করি তখন আমরা দেখতে পাই যে সারা হসপিটালের চারপাশে সাদা পোশাকের যেই গোয়েন্দা সংস্থার লোক তাদের উপস্থিতি বাড়ানো হচ্ছে। আমরা যেহেতু অফিসিয়ালি তখন অ্যাডমিটেড না, তখন আমরা ডিসিশন নিই আমি এবং হান্নান মাসুদ ভাই আমাদেরকে এখান থেকে আসলে যেভাবে হোক বের হইতে হবে। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি ও ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, হাসিনা মানুষের ইমোশনের সাথে নাটক করে গেছে। এজন্য শুধু তারই নয়, তার দোসরদেরও বিচারের দাবি জানান অভ্যুত্থানের এই নেতা। হাসিনার পুরো জীবনটা গেছে নাটকের মাধ্যমে। সে গুম করে, খুন করে, মানুষ হত্যা করে, ক্রস ফায়ার দিয়ে এবং সর্বশেষ জুলাই বিপ্লবে আমরা যখন লাস্ট দেখতে দেখতে অসুস্থ হয়ে গেছি, ওই সময় হাসিনা সে উল্লাস করতো, সে মদ খায় তার বাসার মধ্যে সে পড়ে থাকতো। তো এই হাসিনা সে মানুষ না, সে ফেরাউনের চাইতে সে নিকৃষ্ট। এবং এই বাংলার জমিনে ইতিমধ্যে হাসিনার রায় এসেছে, সে যে গণহত্যা এবং শিশু হত্যা করেছে তার রায় দ্রুত কার্যকর করতে হবে। 2 বছর পেরিয়ে গেলেও জুলাইয়ের সেই দিনগুলোর স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন আন্দোলনে অংশ নেয়া হাজারো মানুষ। তাই জুলাইয়ের প্রতিটি দিন ফিরে আসে শোক আর গণঅভ্যুত্থানের স্মৃতি ও ন্যায় বিচারের প্রত্যাশা নিয়ে। মিশুক হাওলাদার, RTV, ঢাকা। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।